ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে যে নাজুক বাণিজ্য যুদ্ধবিরতি ছিল সেটি এখন মোটামুটি ভেঙে পড়েছে। সামনে যা আসছে তার কেবল বাণিজ্য যুদ্ধ নয়, বরং এক দীর্ঘস্থায়ী লড়াই, যেখানে দুই পরাশক্তি তাদের অর্থনৈতিক কূটনীতির ভেতরে জবরদস্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে এবং পারস্পরিক নির্ভরশীলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই নতুন পর্বে মুখোমুখি সংঘাত আর ব্যর্থতার প্রতীক নয়, বরং কৌশলের অংশ। উভয় পক্ষই এখন সরবরাহ শৃঙ্খল পরীক্ষা, পার্থক্যকে কাজে লাগানো এবং প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে। আর এর সবকিছুই পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ শুরু না করেই। কিন্তু শীতল যুদ্ধের সময় পারমাণবিক ভারসাম্য যেখানে উভয় পক্ষকে সংযত রাখত, এখন সেটা সম্ভব হচ্ছে না। আজকের অর্থনৈতিক প্রতিযোগিতা যেন উল্টোভাবে বাড়াবাড়ি করাকেই পুরস্কৃত করছে। এখন প্রতিটি পক্ষই প্রমাণ করতে চায় তারা অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারে, এড়িয়ে নয় বরং পরিচালনা করে। সহজভাবে বললে তখনকার প্রতিরোধ ছিল ধ্বংস থেকে টিকে থাকার উপর, আর এখনকার প্রতিরোধ হলো অস্থিরতাকে আয়ত্ত করার উপর। দুই দেশই বিশ্বাস করে তারা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি স্থিতিশীল, বেশি সহনশীল এবং বেশি কার্যকর হতে পারে। তাই এখন এ কথা বলাই যায়, স্বাগত পারস্পরিক নিশ্চিত বিপর্যয়ের যুগে। সবকিছু ধীরে ধীরে এরপর হঠাৎ করেই ঘটল। বসন্তে আলোচনার পর এবং গ্রীষ্মে মাদ্রিদে পুনর্ব্যক্ত হওয়া বাণিজ্য মীমাংসা প্রায় সঙ্গে সঙ্গেই ফিকে হতে শুরু করে। গত মাসে বেইজিং যুক্তরাষ্ট্রের চিপ নীতির বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং ও বৈষম্য বিরোধী তদন্ত ঘোষণা করে। অল্প কিছুদিন পর তারা সরাসরি মার্কিন সেমিকন্ডাক্টর জায়ান্টদের লক্ষ্যবস্তু বানায়। বাইডেন্স ও আলিবাবার মতো কোম্পানিগুলোকে নির্দেশ দেয় জাতীয় নিরাপত্তার স্বার্থে যেন তারা এনভিডিয়া চিপ কেনা বন্ধ করে। অন্যদিকে ওয়াশিংটন 50% সহযোগী প্রতিষ্ঠান নিয়ম চালু করে, যার মাধ্যমে চীনা কোম্পানিগুলোর বিদেশি শাখাগুলোকেও প্রযুক্তি নিয়ন্ত্রণের আওতায় আনা হয়। সিওলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের আগে এসব পাল্টা পদক্ষেপকে সবাই ভদ্রভাবে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেয়। হঠাৎ যেন মুখোশ খুলে যায়। বেইজিং ঘোষণা করে নতুন রপ্তানি সীমাবদ্ধতা, বিশেষ করে রেয়ার আর্থ ম্যাগনেট ও উচ্চ ক্ষমতা সম্পন্ন শিল্প উপকরণের উপর। এই পদক্ষেপ শুধু প্রশাসনিক নয় বরং রাজনৈতিকভাবে হিসেবি, যেখানে শি জিনপিং এর ছাপ স্পষ্ট। নতুন নিয়মে চীন শুধু উৎপাদনের নয়, অনুমতিরও নিয়ন্ত্রণ নিচ্ছে। অর্থাৎ পৃথিবী কি বানাতে পারবে সেটাও তারা নির্ধারণ করবে। যেখানে চীন এটাকে পরিমিত চাপ প্রয়োগ বলে দেখছিল, ট্রাম্প সেখানে এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেন। কয়েক ঘন্টার মধ্যেই তিনি হুমকি দেন চীনা পণ্যের ওপর বিশাল শুল্ক বসাবেন, নতুন সফটওয়্যার নিষেধাজ্ঞা আনবেন, এমনকি সিওল সম্মেলন বাতিল করার কথাও বলেন। যদিও এসব হুমকিতে চীনের পিছু হটার সম্ভাবনা প্রায় শূন্য, তবু নাটক ধমক সত্ত্বেও এই বৈঠকটা হবে, কারণ সেটি হতেই হবে। উভয় দেশেরই তা দরকার, তবে কারণ আলাদা। ট্রাম্প চান বিশৃঙ্খলার মধ্যে নিয়ন্ত্রণের ভাবমূর্তি দেখাতে, আর শি চান সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণের ব্যবস্থায় রাখতে। এখন দুই দেশই আলোচনাকে শান্তি নয় বরং কৌশল হিসেবে দেখে। মুখোমুখি সংঘাত এখন পুরো প্রক্রিয়ার অংশ, ব্যর্থতা নয়। দুই নেতা জানেন প্রতিপক্ষ কিছুটা নাটক করবে, কিছুটা চাপ দেবে, তারপর ভারসাম্য ফিরলে আবার টেবিলে বসবে। এই জীবন চক্রের মতো বাড়াও, সহ্য করো, স্থির করো, যা হয়ে উঠেছে নতুন বাস্তবতা। বাইরে থেকে যা অস্থিরতা মনে হয়, ভেতরে সেটাই আসলে এক ধরনের শৃঙ্খলা, নিয়ন্ত্রিত সংঘাত। এই পারস্পরিক নিশ্চয়তাপূর্ণ বিপর্যয় বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিসক্রাপশন হলো ঠান্ডা যুদ্ধের পারমাণবিক ধারণার অর্থনৈতিক সংস্করণ। ধ্বংস নয় বরং জটিল নির্ভরশীলতার মাধ্যমে প্রতিরোধ। তবে পারমাণবিক সংঘাতের মতো নয়, এই বিপর্যয় ওঠানো যায়, পুনরাবৃত্তি করা যায়, ইচ্ছা করলে বাড়ানো বা কমানো যায়। সেই ছন্দটা নিয়ন্ত্রণ করতে এখন উভয় পক্ষই চায় কে কবে কতটা অর্থনৈতিক যন্ত্রণা প্রয়োগ করবে। লক্ষ্য আর স্থিতিশীলতা নয় বরং অস্থিরতাকে ভালোভাবে চালাতে পারে, সেটাই শক্তির মাপকাঠি। এই নতুন বিপর্যয় ভারসাম্য এর উপর তিনটি ধারণা টিকে আছে। 1, চাপ প্রয়োগ করা যাবে কিন্তু বাজার না ভেঙেই। 2, প্রতিটি পক্ষ মনে করে তারা প্রতিপক্ষের চেয়ে দ্রুত মানিয়ে নিতে পারবে, কারণ প্রতিপক্ষ আসলে যতটা শক্তিশালী দেখায় ততটা নয়। 3, সরবরাহ শৃঙ্খলকে এমনভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে যাতে ভাঙে না, কেবল বাঁক নেয়। বিষয় হচ্ছে বিপদ এখানেই, এই কাঠামোকে যতটা সফল ও কার্যকর মনে হয় ততই উস্কানি বাড়ায়।
প্রতিপক্ষ মনে করে তারা নিয়ন্ত্রণে আছে, তাই আরও একটু এগোনো যায়। কিন্তু প্রতিবার সেই আরও একটু বাড়ানোই সংঘাতকে চক্রাকারে তীব্র করে তোলে। আজ শি ও ট্রাম্প দুজনই এক অদ্ভুত ফাঁদে। বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে তাদের আরও চাপ দিতে হচ্ছে, অথচ তাদের অর্থনীতি ও রাজনীতি দুটোই ক্লান্ত। চীনের আত্মবিশ্বাস এখন ভঙ্গুর। তারা ট্রাম্পের আগের বারের পিছু হটা দেখে ধরে নিয়েছে মার্কিন চাপ সাময়িক, তাই তারা এখন ঝুঁকি নিচ্ছে এই ভেবে যে ওয়াশিংটনই প্রথম ভেঙে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসও ভুল জায়গায়। তারা ভাবে চাপই কৌশল এবং চীন আগের চুক্তির অবস্থায় ফিরে যাবে, ফলে তৈরি হয়েছে এক অচলাবস্থা। দুই পরাশক্তি দাঁড়িয়ে আছে পরস্পরের দিকে তাকিয়ে, কে আগে পিছু হটে সেটা দেখার অপেক্ষায়। সিওলের বৈঠকে যাই হোক, তা অস্থায়ী হবে। এখনকার সম্পর্ক এক পুনরাবৃত্ত চক্র, সংঘাত, সমন্বয় আর আংশিক পিছু হটা। কেউই এটা ভাঙতে পারছে না বা চায় না। ফলে প্রতিটি যুদ্ধবিরতি এখন আর স্থায়ী শান্তি নয়, কেবল লেনদেনমূলক বিরতি, যেখানে ওয়াশিংটনের উত্তর হলো নির্বাচিত বর্জন, চীনকে উন্নত চিপ, বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খল থেকে বের করে দেওয়া, আর বেইজিংয়ের উত্তর হলো নির্বাচিত সংকট, দুর্লভ খনিজ ও প্রয়োজনীয় উপকরণের রপ্তানি সীমিত করা। এই দুটি অস্ত্র বর্জন ও সংকট এখন অর্থনৈতিক রাজনীতির মূল ভিত্তি হয়ে উঠেছে, যা প্রতিযোগিতাকে স্থায়ী রূপ দিয়েছে। আগামী লড়াইয়ে হয়তো চীনের সহনশীলতা বেশি, কিন্তু বিশ্বের আসল চোখ পয়েন্টগুলো নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাই বেশি। যেমন উন্নত সেমিকন্ডাক্টর, ডিজাইন সফটওয়্যার, উচ্চমানের যন্ত্রপাতি এবং ডলার ব্যবস্থায় প্রবেশাধিকার মার্কিনীদের বেশি। চীনের অস্ত্র বাস্তব, তবে সীমিত ও সহজে পাল্টানো যায়। তবু এই পারস্পরিক বিপর্যয়ের যুগে শক্তির মাপকাঠি আর ধৈর্য নয়, বরং গতি। আর এখন মনে হচ্ছে ছন্দটা চীনই নির্ধারণ করছে। শীতল যুদ্ধের সময় প্রতিযোগিতা টিকে থাকা শিল্প ছিল। আজকের প্রতিযোগিতা অস্থিরতাকে নিয়ন্ত্রণের খেলা। যে বেশি দ্রুত আঘাত করতে পারবে সেই প্রভাবশালী। কিন্তু এই দৌড়ে বিপদটা স্পষ্ট। যদি দুই পক্ষই জিততে তাড়াহুড়া করে, তবে শেষ পর্যন্ত দুজনেই নিয়ন্ত্রণ হারাতে পারে।